নো ক্যাম্প বানানোর সেই গল্পটা মনে আছে? নো ক্যাম্প মানে হচ্ছে এখন যেটা নতুন বার্সেলোনা স্টেডিয়াম হচ্ছে তার আগের নতুন স্টেডিয়াম। নো ক্যাম্প মানেই হচ্ছে নতুন স্টেডিয়াম। এই নো ক্যাম্প বানানোর সামর্থ্য কিন্তু বার্সেলোনা সেই সময় ছিল না। তখন বার্সেলোনা একটা কাজ করছিল। বার্সেলোনা সমর্থকদের মধ্যে, কাতালান সমর্থকদের মধ্যে জানাইছিল যে আমরা একটা স্টেডিয়াম করতে চাই, আমাদের নিজস্ব একটা স্টেডিয়াম লাগবে সুন্দর। ছিল আদিকাল থেকে ছোট্ট একটা স্টেডিয়াম ছিল, দেখে সুন্দর স্টেডিয়াম করতে চাই, কিভাবে করব আপনারা বলেন। সমর্থকরা সিদ্ধান্ত নিল যে তারা এই স্টেডিয়ামের প্রতিটা ইট, এই ইটের খরচ বহন করবে। কিভাবে বহন করবে? কেউ 1টা, কেউ 1 লাখ, কেউ 5 লাখ, এরকম ইটের টাকা তারা ক্লাবকে দিল। এটার বিনিময়ে কর্তৃপক্ষ যেটা করলো, প্রতিটা ইটে ওই ডোনারের নাম লিখে রাখলো। এখনো যদি আপনি ওই নো ক্যাম্পটা খোঁড়েন, ওই নো ক্যাম্পের স্টেডিয়ামটা দেয়ালগুলো দেখেন, তাহলে খুঁজে পাবেন যে প্রতিটা ইটের গায়ে কোনো না কোনো ডোনারের নাম লেখা আছে। এখন এই গল্পটা শুধু নো ক্যাম্পের জন্য সত্যি না, ইউরোপ জুড়েই এটা সত্যি গল্প। বড় ক্লাব, ছোট ক্লাব, এগুলো বেশিরভাগই সমর্থকদের টাকা, সমর্থকদের ভালোবাসায় গড়ে ওঠা ক্লাব। আজকে ধরেন বিভিন্ন জায়গায় শেখদের টাকা আছে, তেলের টাকা আছে, কিন্তু এই সিটি বলেন, অমুক বলেন, তমুক বলেন, যুগের পর যুগ টিকে থাকছে শুধু সমর্থকদের ভালোবাসার কারণে, তাদের উদ্যোগের কারণে। ছোট ছোট ক্লাব এখনো যে এলচে বা গেটাফের মতো ক্লাব, গেটাফেকে ছোট বলা অবশ্য ভুল হলো, এর চেয়েও ছোট ছোট ক্লাব আছে না, এগুলো কেন টিকে আছে? সমর্থকদের কারণে। এগুলো ভেবে একসময় বেশ খারাপ লাগতো যে এরকম গল্প আমরা শুধু দূর থেকেই শুনি, এরকম রোমান্টিক সব গল্প। আমাদের কাছে কই এরকম রোমান্টিক গল্প তো হয় না। গতকালকে একটা কন্টেন্ট করতে গিয়ে হঠাৎ করে ব্যাপারটা মাথায় আসলো যে দূর কি বলি, আরে কিসের নৌকা আর কিসের রেলচে, কিসের সিটি, আমি তো পৃথিবীর সবচেয়ে রোমান্টিক গল্পের মধ্যে এই মুহূর্তে বসবাস করতেছি। এই মুহূর্তে আমাদের দেশে সমর্থকরা সম্ভবত পৃথিবীর সবচেয়ে রোমান্টিক গল্পটা জন্ম দিয়ে চলতেছেন। সেটা হচ্ছে তারা একটা দেশের ফুটবলকেই বদলায় দিচ্ছেন। এটা ক্লাব নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ, আর আমাদের দেশের সমর্থকরা নিজ উদ্যোগে এবং ফেডারেশনের বিরোধিতা সত্ত্বেও তারা একটা দেশের ফুটবলকে বদলায় দিচ্ছেন। যেটা আমি থাম্বনেইলে লিখছি যে সমর্থকরা 10 আর বাফুফে 0। এখনো পর্যন্ত এই যে নতুন যুগে আমাদের ফুটবল প্রবেশ করছে, প্রবেশ করার পরে একটু আমরা স্বপ্ন দেখতেছি, ভাই সমালোচনা করার মতো আগ্রহ তো অন্তত তৈরি হয়েছে। পুরোটা হয়েছে আমাদের সমর্থকদের উদ্যোগে। কোনো নির্দিষ্ট গ্রুপ, অফলাইন অনলাইন কোনো নির্দিষ্ট গ্রুপ না, সবার সম্মিলিত উদ্যোগে এটা হয়েছে। এবং সেই জায়গাটা আজকে একটু বলি, আপনারা সবাই গল্পগুলো জানেন, একটু বলি সমর্থকরা কিভাবে এই জায়গায় নিয়ে আসছে। সেই সঙ্গে একটু বেশি করে বলি যে কেন বাফুফেকে 0 দিলাম। সমর্থকরা এত চেষ্টা করতেছে তার এগেনস্টে বাফুফে ওই কাজগুলো কেন যেন হতে দিচ্ছে না, ঠিক মতো স্মুথলি হতে দিচ্ছে না। ফলে বাফুফেকে 0 না দিয়ে মাইনাস দিতে পারলে ভালো হতো। তো দেখা যাক কত দিতে পারি, আলোচনাটা করলে বোঝা যাবে। দেখেন, শুধু ক্রিকেট না, আমাদের দেশে খেলাধুলাটা টিকে আছে সমর্থকদের কারণে। এটা কথার কথা না, এটা কোনো গাল ভরা কথা না। এবং আমি পার্সোনালি বিশ্বাস করি যারা পৃথিবীতে ক্রীড়া ইতিহাস নিয়ে কাজ করেন তাদের জন্য বাংলাদেশের স্পোর্টস সাপোর্টার এটা আলাদা একটা গবেষণার বিষয় হওয়া উচিত, যে কেন তারা কোনো কিছু না পেয়ে এই জাতীয় দলগুলোর পেছনে এরকম সমর্থন দিয়ে যায়। মানে এই সাইকোলজিটা বোঝা খুব কঠিন, খুব কঠিন। আমাদের ক্রিকেটের কথা আমি আপনাদেরকে এর মাঝে একটা কন্টেন্টে বলছি যে আমরা ওই জায়গাটায় চ্যাম্পিয়ন, যে আমাদের ক্রিকেট দর্শকের আশেপাশে পৃথিবীতে কোনো দর্শক নাই। কিচ্ছু না পায় এই দর্শকরা যেমনি কষ্ট করে ক্রিকেট খেলা দেখে, এবং তারপরেও এই যে আজকেই যখন কন্টেন্ট দেখতেছেন তখন বাংলাদেশের খেলা চলতেছে ক্রিকেটে, আপনার কি ধারণা যে যারা গত ম্যাচের পারফরমেন্সের রাগ হয়েছে তারা কেউ খেলা দেখতেছে না? সবাই দেখতেছে, এবং তারা দেখতেছে বলেই খেলাটা চলতেছে, মানে পরের ম্যাচটা হবে। এই যে দর্শকের ডেডিকেশন, এবং এই দর্শকের কারণেই বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাইছে, এই দর্শক দেখিয়ে দিছে, এটা কোনো কথার কথা না। কেউ যদি মনে করেন আমি বাতিলা করতেছি, আমি ডকুমেন্ট নিয়ে বসতে পারি। আমরা যে সময় টেস্ট স্ট্যাটাস পাইছি আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট পর্যন্ত শুরু হয় নাই, কিন্তু শুধুমাত্র দর্শক উপস্থিতি দেখে এবং দর্শককে বিজনেসে কাজে লাগানোর স্বার্থে। আইসিসি এটা নিঃস্বার্থে করে নাই, সেই স্বার্থে দর্শকের উপরে এই বিনিয়োগটা করে দিছে। দর্শকরা একটা স্ট্যাটাস দিয়ে দিছে, টেস্ট স্ট্যাটাস। ওই জিনিসটা ফুটবলে আরো ভয়ানকভাবে করলো আমাদের এই প্রজন্মের দর্শকরা। ফুটবল তো আমাদের এখানে 90 পর্যন্ত ভয়াবহ একটা জাগরণের ব্যাপার ছিল। মানে ফুটবল তারকাদের অনুশীলন দেখতে আজকের ক্রিকেট তারকারা এটা কল্পনা করতে পারেন না।
আমি ক্রিকেট তারকাদের বলি যে আপনারা আসলে যত বড়ই তারকা হন এখনো পর্যন্ত মুন্না সালাউদ্দিনের জনপ্রিয়তা দ্বারের কাছে যাইতে পারেন নাই। বাইরে ভাই আবাহনী স্টেডিয়ামের বাইরে বা মোহামেডানের ওই চিপা আরামবাগের ওই স্টেডিয়ামের মানে যে ওই ফিল্ডটার প্র্যাকটিস ফিল্ডটার বাইরে শুধু প্র্যাকটিস দেখার জন্য, আরমান মিয়ার প্র্যাকটিস দেখার জন্য বা সালাউদ্দিনের প্র্যাকটিস দেখার জন্য, মনে মুন্নার প্র্যাকটিস দেখার জন্য লোকজন রাস্তা ব্লক করে ফেলতো। আরামবাগের মধ্যে দিয়ে হাঁটা যেত না মোহামেডানের তারকারা যখন প্র্যাকটিস করতো, কারণ বাইরে যখন প্র্যাকটিস করতো। বিশ্বাস করেন এইরকম দৃশ্য ঢাকা শহরে ঘটাইছে লোকজন। সেই দিনটা তো একটা অধঃপতন হলো, যাই বলি না কেন। দুটো ঘটনা ঘটলো, একটা হচ্ছে 97-এ বাংলাদেশ আইসিসি ট্রফি জিতলো ক্রিকেটে, আর হচ্ছে বাংলাদেশে ওই যে সুলতান ভাইরা যখন প্রেসিডেন্ট ছিলেন প্রচুর পাতানো ফুটবল শুরু হলো, ফুটবলটা একটা ডাল ডাউন। এই জায়গা থেকে ফুটবল আবার ঘুরে দাঁড়াবে সেটা আমাদের মতো যারা স্বার্থবাদী লোক, আমরা তো শুধু সাফল্য যেখানে সেইখানে, আমরা বলতে আমরা যারা বিভিন্ন ধরনের মিডিয়ায় কাজ করি, এই ইউটিউব কন্টেন্ট অফ দ্য কাইন্ড অফ মিডিয়া, আমিও তো ফুটবল ভালো না হইলে যা ফুটবল নিয়ে কথা বলতাম না। আমরা তো আসলে ধরেই নিয়েছিলাম যে এই ফুটবল নিয়ে আর কতদিন কথা বলতে হবে না, কিন্তু কিছু লোক এটা ধরে নেয় নাই, কিছু লোক এই জিনিসটা বিশ্বাস করে নাই। তারা রাত জেগে ইউরোপের খেলা দেখত। এই জেনারেশনটা খুব অদ্ভুত। আমি এই জেনারেশনটাকে আবার অনেকদিন ধরে ফলো করি। এই জেনারেশনটার উত্থানই হয়েছে ফেসবুক জামানায়। এরা ওই রাত জেগে ফুটবল দেখতেছে, লা লিগার খেলা দেখতেছে, ইপিএল এর খেলা দেখতেছে, বুন্দেস লিগার খেলা দেখতেছে, প্রত্যেকটা লিগ দেখতেছে, চ্যাম্পিয়ন্স লিগ তো দেখতেছেই। ইভেন আমি এমনও ছেলে পেলে চিনি যারা ওই যে বিশেষ ইয়ে লাগায়, ওই যে কি সব প্রক্সি ট্রক্সি লাগায় না, এগুলো লাগায়, তারা আর্জেন্টাইন লিগ, ব্রাজিলিয়ান লিগ এগুলোরও খেলা দেখে। এখন মুশকিলটা হলো কি, এই ছেলেগুলো রাত জেগে খেলা দেখতে দেখতে হঠাৎ করে এরা আবিষ্কার করলো যে আমি কই আছি, সারা রাত জেগে এইরকম কোয়ালিটি ফুটবল দেখতেছি, আমার দেশের ফুটবলের কি অবস্থা। এরা উদ্যোগ নিয়ে মাঠে যেয়ে খেলা দেখা শুরু করলো। সঙ্গে সঙ্গে এদের মাথায় হলো বজ্রাঘাত, যে কি দেখি আর কি দেখতেছি, আমি কোথায় বসবাস করতেছি, আমি তো বাংলাদেশে বসবাস করতেছি। ওর ভিতরে তো প্যাট্রিয়টিজম ছিল, ও তো বাংলাদেশি হতে চায় সবার আগে, হোক সে তার চোখে মেসি, রোনালদো, এদের ফুটবলটাই সবসময় ঘুরতেছে। ওই পাসিং, ওই প্রেসিং, ওই হাইল্যান্ড ডিফেন্স, ওই টিকি টাকা, এগুলা নিয়েই তার জীবন কাটতেছে। কিন্তু যখন মাঠে গিয়ে দেখলো কাদার মধ্যে কতগুলো স্কিললেস ফুটবলার ছোটাছুটি করতেছে, ফুটবল একদিকে তারা আরেকদিকে ছোটাছুটি করতেছে, মহাবিরক্ত হলো তারা। কিন্তু বিরক্ত হয়ে তারা যে ডিসিশনটা নিল, এটাই হচ্ছে পৃথিবীতে ইউনিক একটা কাণ্ড ঘটলো। পৃথিবীতে এরকম টিভিতে যারা খেলা দেখে, আফ্রিকার ছোট ছোট দেশ আছে না, বা আমাদের এশিয়ায় তো কত দেশ আছে, তাদের ফুটবলের মান হয়তো আমাদের চেয়েও খারাপ। সেসব দেশের সমর্থকরা কি বিরক্ত হয়ে কোনো বিপ্লব করে ফেলে? ফেলে না। তারা বিরক্ত হয়ে যে না, দিনে আর মাঠে যাব না, রাতে দেখতেছিলাম ওই ভালো। না, আমাদের সমর্থকরা সিদ্ধান্ত নিল যে উই হ্যাভ টু চেঞ্জ, এই বাংলাদেশকে বদলায় ফেলতে হবে। যে মানের ফুটবল দেখি ওই মানের না হোক, আজকে যা হচ্ছে এখানে এটা হতে দেওয়া যাবে না, এটা চলবে না। প্রথমত যে গ্রুপটাকে আমি ধন্যবাদ জানাই, সেই গ্রুপটা হচ্ছে যে গত 7-8 বছর ধরে, মনে হয় 7-8 বছর ধরে তারা আল্ট্রাস বা নানা গ্রুপ করে ঘরোয়া লিগের খেলা দেখা শুরু করলো। এক্ষেত্রে আমার মনে আছে আমার এক সাংবাদিক বন্ধু ফরিদুর রহমান পান্ত, চ্যানেল আইতে আছে, ওই স্পোর্টস রিপোর্টার ছিল, কিন্তু এখন খুব নাম করা কূটনৈতিক প্রতিবেদক। ও একটা স্ট্যাটাস দিছিল একবার, এটা সম্ভবত 2010 ওয়ার্ল্ড কাপ চলা অবস্থায়, যে আপনি যদি মাঠে গিয়ে খেলা না দেখেন তাহলে খেলা সমালোচনা করার অধিকারও আপনার থাকে না, এরকম একটা স্ট্যাটাস দিছিল। ওর স্ট্যাটাসের কারণে বলতেছি না, কিন্তু আমাদের এই সমর্থকরা ফিল করলো যে এই জিনিসটাকে যদি বদলাতে হয়, প্রথমত আমাদের মাঠে থাকতে হবে। শুধু ফেসবুকে হইচই করে আমরা ব্যাপারটা বদলাতে পারবো না, আমাদেরকে প্রথমত মাঠে যাওয়া শুরু করতে হবে। তারা গ্যালারির একটা কোণা, হয়তো 10 জন, হয়তো 5 জন, হয়তো 40 জন, এটা ব্লক করে রাখলো। ব্লক করে রাখলো মানে দখল করে রাখলো না, প্রতিদিন এখানে হাজির হতে শুরু করলো। যেখানে খেলা হোক, মুরিত্তিন বাস নিয়ে পর্যন্ত গিয়ে এরা এই যে ঢাকার বাইরে কুমিল্লা টুমিল্লায় খেলা হয়, এইসব জায়গায় গিয়ে লিগের ম্যাচ দেখে। এই জিনিসটা আমি বলবো সবচেয়ে বড় ট্রান্সফরমেশন হলো আমাদের এখানে। যে আমাদের লিগ তো পরিত্যক্ত হয়ে গেছিল, আমাদের ফুটবল লিগ পরিত্যক্ত হয়ে গেছিল, কিছু বাদামওয়ালা, চানাচুরওয়ালা এবং ওই গুলিস্তানের কিছু লোক যাদের কিছু করার নাই, আসছে হয়তো টিভি সারাইতে, দুপুরবেলায় টিভিটা সারাই দিতে সময় লাগবে, সেটুকু সময় গিয়ে গ্যালারিতে বসে থাকবো, এছাড়া কেউ মাঠে যেত না। এই ছেলেগুলো প্রথম যে কাজটা করলো সেটা হচ্ছে মাঠে দর্শক হিসাবে একটা কোয়ালিটি গ্রুপ হিসাবে তারা যাওয়া শুরু করলো, হোক সেটা 3 জন, 5 জন, 10 জন, 50 জন, যাই হোক নাম্বারটা। এটা ছিল বিপ্লবের প্রথম ধাপ। এরপরে যেটা করলো, এরা ওই কাজগুলো করেই সন্তুষ্ট থাকলো না, এদেরই আবার কোনো একটা অংশ ফেসবুকে স্পটিং শুরু করলো।
আমি বিমান স্পটিং শুনছি, স্ট্রম স্পটিং শুনছি, নানা রকম স্পটিং দিন দুনিয়ায় শুনছি। ফুটবলার যে স্পটিং করা যায়, স্কাউটিং বলতেছি না, কিন্তু স্পটিং করা যায়, এটা আমি বাংলাদেশে প্রথম শুনছি। স্পটিং জিনিসটা কি? এই যে গ্রুপটা, এই গ্রুপের কিছু মেম্বার, হয়তো একই লোক না, যে মাঠে যাচ্ছে সেইটাই করতেছে তা আমি নিশ্চিত না, কিন্তু এরা কয়েকজন যেটা শুরু করলো, কয়েকটা ফেসবুক গ্রুপ, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি কোথায় আমাদের খেলোয়াড় আছে, এই প্রথম কিন্তু আমরা এই জগতে প্রবেশ করলাম। ততদিনে বাকি বিশ্বে ধাপে অনেক আগায় গেছে। এশিয়ার দেশগুলো, দক্ষিণ এশিয়ার দেশগুলোই এ কাজ শুরু করে দিয়েছে অনেক আগে। সেটা করছে তাদের ফেডারেশন। আমাদের ফেডারেশনকে বলে কয়ে বুঝায় সমর্থকরা পারে নাই। সমর্থকরা বহুবার বলছে যে অরিজিন ফুটবলার খোঁজেন, অরিজিন ফুটবলার খোঁজেন, পাবেন কোথাও না কোথাও। ফেডারেশনের দায় ঠেকছে নাকি? তারা কি ফুটবল ডেভেলপমেন্ট করতে আসছে নাকি? তারা আসছে ফুটবল পলিটিক্স করতে। বলে ও তারা ওসব করে নাই। করছে কারা? করছে হচ্ছে ডাক্তার জিসান। ডাক্তার জিসান তখন বোধহয় মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়েন। এই সময় তারা একটা গ্রুপ ধরে, আমি একটা গ্রুপের নাম বলতেছি বলে ভাবেন না বাকি গ্রুপে অবজ্ঞা করতেছি, ওদের সম্পর্কে একটু ভালো জানি বলে জিসান ভাইয়ের কথা বলতেছি। ডাক্তার জিসান সারাদিন মেডিকেলের ক্লাস করে এসে সারা রাত না পড়ে অনলাইনে গোটাগুটি করে, শুধু বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে খেলোয়াড়দের প্রোফাইল দেখে, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, সব লিগের, ইভেন জাপানি লিগের পর্যন্ত। কোথাও বাংলাদেশি অরিজিন কেউ আছে কিনা? বাংলাদেশি অরিজিন কি প্রোফাইলে লেখা থাকে? থাকে না। এত সোজা মনে হচ্ছে জিনিসটা? না। প্রথমে তারা নাম দেখে, যে নামটা কি বাঙালি বাঙালি মনে হয়, মানে বাঙালি মুসলিম বলেন, বাঙালি হিন্দু বলেন, নামের একটা নিজস্ব প্যাটার্ন আছে। এই নামটা হ্যাঁ কখনো ইন্ডিয়ার সঙ্গে মিলে যায়, পশ্চিমবঙ্গের সঙ্গে, কখনো পাকিস্তানিদের সঙ্গে মিলে যায়, কিন্তু তারা এই নামগুলোর পেছনে ছোটে। তারা এই নামগুলো খোঁজ খবর নেওয়া শুরু করে, ওই নাম দিয়ে সার্চ দেয়, ওর কোনো আর্টিকেল পাওয়া যায় কিনা, এরকম খোঁজাখুঁজি করে বহু খুঁজে দেখে যে একটা ছেলে পাইছে, এটা হচ্ছে বাংলাদেশি অরিজিন। এরা বিএফএফ এ কাগজপত্র নিয়ে হাজির হয় যে স্যার এই দেখেন এই ছেলেটা বাংলাদেশি, খেলতেছে ইংল্যান্ডে অমুক লেভেলে, এরা আনা যায় কিনা। বিএফএফ পাত্তা দেয় না। এরকম বহুবার করছে। জামাল ভুঁইয়া শেষ পর্যন্ত আমাদের এখানে আসলো, জামাল ভুঁইয়ার আসার ভেতর দিয়ে শুরু হলো অধ্যায়টা, তারপরে আবার থমকে গেল। এদের এই তৎপরতা থামলো না, এবং এরাই আবিষ্কার করলো, জিসান ভাইয়ের কথা যে কারণে বললাম, জিসান ভাইয়ের গ্রুপ এবং বিশেষত জিসান ভাই বহু সংগ্রামের পরে, দীর্ঘ কয়েক মাস লড়াইয়ের পরে, লড়াই শব্দটাই বললাম, সে আবিষ্কার করলো হামজা চৌধুরী বাংলাদেশি অরিজিন। বিশ্বাস করেন, সে হামজা চৌধুরীকে প্রথম যখন ক্লেম করলো, নাম দেখে, চৌধুরী দেখে তার মনে হয়েছে এটা বাংলাদেশি হলেও হতে পারে। এবার হামজা চৌধুরী দিয়ে খোঁজাখুঁজি শুরু করলো, অনেক পুরনো কিছু আর্টিকেল পেলো যেখানে দেখা গেল যে তারে বার্সেলোনা নিতে চাচ্ছে। তখন সে এজ লেভেলে আন্ডার 13 খেলে, বা আরো ছোট, বার্সেলোনা নিতে চাচ্ছে। ওই স্টোরিতে একটা টার্ম ছিল যে বাংলাদেশি অরিজিন বাবার ছেলে। এইটুকু দেখেই জিসান ভাইরা যুদ্ধ করা শুরু করে দিয়েছে। যুদ্ধটা কেন? কারণ হচ্ছে এই স্পটার ইন্ডিয়াতেও তৈরি হয়ে গেছে, ততদিনে পাকিস্তানেও তৈরি হয়ে গেছে। তারাও ক্লেম করে যেই ট্রান্সফার মার্কেট ওয়েবসাইটে জানায়, ওরা ওই প্লেয়ারের পাশে ওই ফ্ল্যাগ ঝুলায় দেয়। ফলে উৎসাহটা শেষ হয়ে যায় ওখানে। এই হামজা চৌধুরী নিয়ে বেশ কাড়াকাড়ি ইন্ডিয়ানদের সঙ্গে জিসান ভাইদের হলো। হওয়ার পরে তারা ওখানে সমর্থকদের মধ্যে অন্তত বা ট্রান্সফার মার্কেটে ওইটা প্রতিষ্ঠিত করতে পারলো হামজা চৌধুরী বাংলাদেশি। ফুটবল ফেডারেশনকে জানানো হলো, ফুটবল ফেডারেশনে কিছু যায় আসে না। হামজা কিন্তু তখন ইংল্যান্ড আন্ডার 21 খেলতেছে। বুঝেন, যে কোনো সময় ইংল্যান্ড ন্যাশনাল টিমে খেলে ফেলবে, এরকম একটা মার্জিনাল সময়ে তারা জানাচ্ছে যে প্লিজ একটু যোগাযোগ করেন, যদি আসে, যদি আসে। কেউ পাত্তা দেয় না। হ্যাঁ, একটা ছেলে পাত্তা দিল, খুব গর্বের সঙ্গে বলতে পারি যে ওর ক্যারিয়ারটাও শুরু হয়েছিল, মানে সাংবাদিকতা ক্যারিয়ার, আমার সঙ্গে, আমার ছোট ভাই রাশেদ। রাশেদ তখন প্রথম আলোতে, রাশেদ যেটা করলো, কোনোভাবে হামজার বাবার নাম্বার জোগাড় করলো, বাবার ইন্টারভিউ নিল, রাশেদ এই যোগাযোগটা রেখে গেল, একেবারে খোঁচায় চললো দিনের পর দিন। এই গল্পটা তো শেষ পরিণতি আপনারা জানেন, যে শেষ পর্যন্ত সালাউদ্দিন ভাইয়ের বোর্ড মানে কার্যত বাধ্য হয়েছিল হামজার সঙ্গে যোগাযোগ করতে। তারপরে তাবিদ ভাইয়ের বোর্ড এসে ব্যাপারটা পরিণতি দিল। তারপরে সমিত সোমরে খুঁজে বের করা, ফাহমিদুলরে খুঁজে বের করা, এখনো ওরা এটা করে যাচ্ছে। জায়ান হাকিম, জায়ান আহমেদ, নাকে কিউবা মিশেল, কত ছেলে পেলে আসছে, তাই না? এখন যেটুকু বললাম এটাই আসলে ইতিহাস হয়ে যাওয়ার মতো।
আমি বারবার বলি যে আমার যদি শক্তি সামর্থ্য এবং আগের সেই এনার্জি থাকতো বই লেখার, তাহলে শুধু এই দর্শকদের নিয়ে একটা বই লিখতাম, বাংলাদেশি দর্শকদের নিয়ে। গবেষণা করার যোগ্যতা নাই, যে আমি যে কোনো ইউনিভার্সিটিতে গবেষণা করব সেই যোগ্যতা নাই, সেটা যাদের আছে আমি তাদের আহ্বান জানাই যে এটা নিয়ে গবেষণা করেন। এটা পৃথিবীতে ইউনিক ঘটনা, সম্ভবত আর কোথাও নাই। কোনো একটা দেশের দর্শকরা কোনো একটা দেশের স্পোর্টসকে বদলায় দেওয়ার জন্য এরকম মাঠে নামতেছে, এই জিনিসটা আর কোথাও পাবেন না মনে হয়। যাই হোক, এখানেও এরা থামে নাই। এখানেও এরা থামে নাই দুটো জায়গায়। এক হচ্ছে ফুটবল ফেডারেশন এগুলো তথ্য জানার পরেও খুবই গড়িমসি করছে, প্রত্যেককে আনার ব্যাপারে যত প্রোঅ্যাক্টিভনেস দেখানো দরকার ছিল কিচ্ছু দেখায় নাই। এখনো আপনারা জানেন পাইপলাইনে 4-5টা খেলোয়াড় উল্লে আছে যাদেরকে আনার ব্যাপারে প্রপার পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সবই খুব দ্রুতগতিতে চলে। একমাত্র সমিতির ব্যাপারটা খুব প্রোঅ্যাক্টিভলি করা হয়েছে, বাকি সবগুলো আসলে আসুক, না আসলে না আসুক, এরকম একটা অ্যাটিটিউড, যে জন্য এখনো আমরা কিউবা মিশেলকে ন্যাশনাল টিমে পাই নাই। নানা রকম ক্রাইসিস করেই রাখতেছেন ফুটবল ফেডারেশন, প্রোঅ্যাক্টিভ না। আর সবচেয়ে বড় কথা, যে প্রোঅ্যাক্টিভ পর্যন্ত আমি যাই কেন, এই স্পটিং যে সমর্থকরা করতেছে এটাই তো নোবেল পাওয়ার মতো ব্যাপার। স্পটিং করার তো দায়িত্ব ফুটবল ফেডারেশন। ফুটবল ফেডারেশন যখন করবে তখন ওটাকে আমরা স্পটিং বলবো না, তখন ওটাকে স্কাউটিং বলবো। সেই স্কাউটিংটা তো করে না কোনোদিন ফুটবল ফেডারেশন। এই যতগুলো অরিজিন প্লেয়ারকে দেখেন আপনি ন্যাশনাল টিম এবং এর আশেপাশে, একটার ব্যাপারে ফুটবল ফেডারেশন দাবি করতে পারবে, এই ফেডারেশন এর আগের ফেডারেশন বা কোনো কর্মকর্তা দাবি করতে পারবে যে এই ছেলেটাকে প্রথম আমরা আইডেন্টিফাই করছি, করে আমরা খুঁজে বের করছি, একে পারবে না। ফলে এই সমর্থকরা এই পর্যন্ত যা করছিল এটাই ওই যেটা বললাম নোবেল পাওয়ার জন্য যথেষ্ট, যে একটা দুটো নোবেল এদের পেয়ে যাওয়া উচিত। এখানেও এরা থামে নাই, লড়াইটা চালায় গেছে। যখনই দেখছে যে অমুক খেলোয়াড়টার প্রসেসে ঢিল পড়ছে, তারা চিল্লাপাল্লা শুরু করছে। আজকাল যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এই চিল্লাপাল্লায় কাজ হয়। এই চিল্লাপাল্লা করছে, মানুষকে জানাইছে যে দেখুন ভাই এত কিছু করে দিয়েছি, তারপরেও খেলোয়াড়টা আনতেছে না। পাসপোর্টের ব্যবস্থার জন্য ফেডারেশন কোনো উদ্যোগ নিচ্ছে না। শেষ পর্যন্ত উদ্যোগ নিতে বাধ্য হয়েছে। তারপরেও এখানে শেষ হয় না এদের লড়াই। এই যে ধরেন ফাহমিদুল্লাহ নিয়ে এরা যেটা করলো, আজকে আমরা ফাহমিদুল বলতে অজ্ঞান। ফাহমিদুলটা কেন 90 মিনিট খেলানো হচ্ছে না, এটা আমরা কোশ্চেন করতেছি। আপনি 6 মাস আগে এই ফাহমিদুল কেন খেলতেছে না, এই কোশ্চেন করার মতো অবস্থায় ছিলেন? মানে আমি বলতেছি, আপনি বলতে আমাকে বোঝাতে চাচ্ছে আমি ছিলাম। আমি কি জানতাম ফাহমিদুল এরকম খেলবে? এরা জানছে। ইতালির 4র্থ বা 5ম ডিভিশনে খেলে একটা বাংলাদেশি ছেলে, সেই ছেলেটা কেমন খেলে এটা নিশ্চিত হয়ে তারা ফাহমিদুলকে আনাইছে। আনানোর পরে ফাহমিদুলের সঙ্গে এখানে যারা যা নাটক হয়েছে তা তো জানেন। ফাহমিদুলকে দল থেকে বের করে দেওয়ার নানা চেষ্টা হয়েছে। প্রথম দফা তাকে দলেই রাখা হয় নাই। এরপরে তাকে দলে না নিয়ে বাছাই পর্ব খেলা যখন শুরু হলো, আমাদের এক গ্রুপ অফ পিপল, এক গ্রুপ অফ বাচ্চা গিয়ে ফুটবল ফেডারেশনের সামনে বসে থাকলো। ওদিকে মাঠ দর্শকে ভরে গেছে। আমি বলি বেশিরভাগটাই মৌসুমী দর্শক, ভিআইপি সব দর্শক, পাঞ্জাবি সেন্ট মারা দামি পাঞ্জাবি, ওই যে বড় বড় ব্র্যান্ডের পাঞ্জাবি পরে সবাই বক্স পরায় ফেলছে, গ্যালারি উন্মাতাল। কিন্তু আমাদের একটা গ্রুপ অফ বাচ্চা খেলার দিকে ফিরেও তাকালো না। তাদের কথা ফাহমিদুল ছাড়া খেলা আমরা মানি না। শেষ পর্যন্ত রাষ্ট্রকে বাধ্য করলো, মানে ক্রীড়া উপদেষ্টা, বিএফএফ সভাপতি সহ এই বাচ্চাদের সঙ্গে, এই সমর্থকদের সঙ্গে মিটিং হলো। মিটিং হওয়ার পরে ক্রীড়া উপদেষ্টা সেখানে কথা দিলেন যে যদি কোনো অন্যায় অবিচার হয়ে থাকে সেটা বিচার হবে এবং ফাহমিদুলকে পরবর্তীতে সঠিক বিবেচনা করা হবে। আমি জানি না এটা নিয়ে আদৌ পরে কিছু হয়েছে কিনা, কিন্তু আজকে আউটপুটটা তো দেখছেন। ওই বাচ্চারা ওই দিন স্টেডিয়ামের বাইরে বসেছিল, ফেডারেশনের বাইরে ঝড় বৃষ্টির মধ্যে বসেছিল বলে আজকে ফাহমিদুল ন্যাশনাল টিমে খেলতেছে। হ্যাঁ, এখনো পুরো টাইম তাকে খেলানো হচ্ছে না। এই জায়ানকে তারা কেড়ে আনছে বলে সে ন্যাশনাল টিমে খেলতেছে। এখন আমার কথা হচ্ছে, যে কারণে অনেকক্ষণ ধরে আমি জানা কথা বললাম, যেগুলো আপনারা করছেন সেগুলো আপনাদের শুনাইলাম। এর ভিতরে তো নতুনত্ব কিছু নাই, কিন্তু আমার যেটা খুব দুঃখের ব্যাপার যে একটা সমর্থক গোষ্ঠী যখন এতটা পানিতে নেমে যায় আমার জন্য, আমার কাজ করার জন্য, এগুলো সব তো বিএফএফ এর কাজ, ফেডারেশনের কাজ। সমর্থকের কাজ কি? মাঠে গিয়ে খেলা দেখা, উৎসাহ দেওয়া। সমর্থকের কাজ তো সংগঠক হিসাবে এসব কাজ করার না, প্রতিষ্ঠান হিসাবে এসব কাজ করার না, এগুলো তো প্রতিষ্ঠানের দায়। সেসব কাজ সমর্থকরা করে দিচ্ছে। সেখানে বিএফএফ এর অন্তত এটুকু উচিত যে ওকে, আমি এটা ব্যর্থ হয়েছি এত বছর এগুলো করতে, আমার হয়ে সমর্থকরা এই কাজটা করে দিচ্ছে, আমি তাহলে অ্যাটলিস্ট ওরা যে কাজটুকু করে দিচ্ছে এই কাজটুকুরে বাকিটুকু আগায় দিই, আমি বাধা না দিই, বাধা হয়ে না দাঁড়াই। আমি ওরা যারে যারে ম্যানেজ করে দিছে, তারা যে আসছে তাদেরকে প্রপারলি খেলার সুযোগ করে দিই, তাদের পথে কাটা ছড়ায় না দিই, যে তোরা যাতে খেলতে না পারো সেই ব্যবস্থা করব। এইগুলো যাতে না করি, অ্যাটলিস্ট আর এদের বাধা দিয়েন না।
কারণ এরা যখন একবার বুঝতে শিখছে যে তারাও চাইলে কিছু ঘটায় ফেলতে পারে, এরা ঘটাইতে থাকবে। আপনাদের আর স্কাউটিং করার দরকার নেই, স্পটিং করার দরকার নেই। বাংলাদেশি বংশোদ্ভূত পৃথিবীর যেখানে যে আছে এরা আপনাদেরকে চিনায় দিবে, প্রতিনিয়ত চিনাতে থাকবে। শুধু দয়া করে তাদেরকে আনেন, আনেন, ট্রায়ালের নামে ফার্স করেন না। এই যে এই সমর্থকদের বোঝানোর জন্য আপনারা একটা মহা রসিকতা করলেন, নির্মম একটা রসিকতা করলেন, একটা ট্রায়াল আয়োজন করলেন। আপনাকে ধারণা কোনো কোয়ালিটি ফুটবলার কোনো ফেডারেশনের, তৃতীয় বিশ্বের কোনো দেশের ফেডারেশনের আমন্ত্রণে বালুভরা মাঠে ট্রায়াল দিতে আসবে? আসবে কোনো কোয়ালিটি ফুটবলার? এই বিশ্বাস করেন? হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমুদুলের মতো খেলোয়াড় যদি ডাকেন আপনি ট্রায়ালে, তার প্রেস্টিজ ইস্যু আছে না, সে জীবনে যাবে। তাহলে আপনি ট্রায়াল থেকে কি আউটপুট আশা করেন? হ্যাঁ, বড় জোর আউটপুট আশা করতেন যে ওখানে এর থেকে এজ লেভেলে কিছু খেলোয়াড় নেওয়া হবে। কারণ যেভাবে ট্রায়াল নেওয়া হয়েছে 2 দিনের মধ্যে সবাই রে দিয়ে একই কাজ করানো হয়েছে, টিম করে খেলানো হয়েছে। একটা স্ট্রাইকার মিডিয়াতে কথা বলতেছিল যে আমি তো স্ট্রাইকার, আমি তো আমার যেভাবে ট্রায়াল নেওয়া হয়েছে ওনাদের তো বোঝার কথা না যে আমি স্ট্রাইকার হিসেবে কেমন। আসলেই তাই, আপনি 2 দিনের মধ্যে 70-80টা খেলোয়াড়কে কি বুঝলেন আর কি জানলেন, উপরওয়ালা জানেন, জানায় দিলেন যে এর ভিতরে বেশিরভাগই কোয়ালিটি না। কি মজার ব্যাপার। প্রথমত আমি বলি যে কোয়ালিটি ফুটবলার ট্রায়াল দিতে আসবে না, সেটা পৃথিবীর যে জায়গায় থাকুক। মানে আমরা তো ইউরোপকে টার্গেট করি, ইউরোপ থেকে কোনো কোয়ালিটি ফুটবলার এই তামাশার ট্রায়ালে আসবে না। বাংলাদেশের নাম তারা শোনে হচ্ছে বাসায় গিয়ে ডাইনিং টেবিলে বাবার কাছে খুব বিরক্তি গহ্বরে, মানে বাবা তারে শুধু চাপাবাজি করে, বাংলাদেশে অমুক আছে তমুক আছে, বাংলাদেশে যাস, বাংলাদেশে গেলে এই দেখবি ওই দেখবি, আর ও বিরক্ত হয়। তো আর কত এই কথা শুনবো? আমি আসি ইতালিতে কত সুখে আছি। ওই ছেলেরে আসার জন্য, কনভিন্স করার জন্য যেখানে আমার উঠে পড়ে লাগা দরকার, যেখানে গিয়ে ওরা হাত ধরা দরকার যে ভাই আয় এসে দেখ আমরা কত সুন্দর ব্যবস্থা রাখছি, আমরা কি করছি? আমরা একটা ওপেন ট্রায়াল করে বলছি তোমার আগ্রহ থাকলে আসো। কি ব্রাজিল আর্জেন্টিনা আমরা বানায় বসে আছি যে ওরা সেদে সেদে আসবে। প্রথম কথা হচ্ছে স্কাউটিং আপনাদের কাছ থেকে আশা করতেছি না, ট্রায়ালের মতো তামাশাও করেন না। অ্যাটলিস্ট এটুকু করেন যে পোলাপান যাদের খুঁজে এনে দিচ্ছে তাদের পথে কাটা দেওয়ার চেষ্টা করেন না, তাদেরকে প্রপারলি খেলতে দেন। তারা এসে আজকে এই যে কান্নাকাটি করলো ম্যাচ হেরে গিয়ে, বোঝেন না যে এই আমাদের সমর্থকরা ভুল চুজ করে নাই, আমাদের সমর্থকরা যে প্রকৃতপক্ষে সঠিক জায়গায় বাজিটা ধরছে, এবং এরা যে ফুটবল বোধে আমাদের চেয়ে কত আগায় আছে, এই ফেসবুক ভিত্তিক সমর্থক গোষ্ঠী বা অফলাইন সমর্থক গোষ্ঠী, এরা কত আগায় আছে এটা আমরা বুঝতে পারি না এখনো। যে এরা হামজারে চিনতে পারছে, সমিত্রে চিনতে পারছে, জায়ান্টে চিনতে পারছে, যারা ফুটবল গুণের কথা বলতেছি না, যারা বাংলাদেশকে ভালোবাসার গুণেও আমার চেয়ে অনেক গুণ আগায় আছে। বাংলাদেশ হেরে গেছে, কি হয়েছে? ও সঙ্গে সঙ্গে ডাগা উঠে চলে গেলে এসির মধ্যে বসতে পারতো, আইস বাত নিতে পারতো। ওই কাদা মাঠে ওই জায়গায় বসে পড়ে কাঁদতেছে হামজা চৌধুরী। আপনি কল্পনা করতে পারেন? লিস্টার সিটিতে খেলে, প্রিমিয়ার লিগের খেলোয়াড় এক সময়, যে ছেলে লিস্টারের ক্যাপ্টেন এখন, সে বাংলাদেশের কাদা মাটিতে বসে কাঁদতেছে বাংলাদেশ দল হারিয়ে গেছে বলে। এই জায়গাটা আমাদের সমর্থকরা নিয়ে গেছে। ইটস এ রেভলিউশন, ইটস এ ইউনিক কেস ফর স্পোর্টস ওয়ার্ল্ড। আমি কথা দিচ্ছি যদি কোনো গবেষক কোনোভাবে এটা নিয়ে গবেষণা শুরু করেন, তিনি আমার ধারণা এই নজির পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবেন না, যে একটা দেশের সমর্থক গোষ্ঠী একটা খেলাকে বদলায় দিচ্ছে। এই বদলায় দেওয়াটার বাকিটা কাজটা অন্তত করেন। বাকি কাজ করতে বলতেছি না, বাকি কাজটা করায় অন্তত বাধা দিয়েন না। যেভাবে বাধা আসতেছে বলে চারিদিক থেকে শুনতেছি এবং দেখতেছি, সেটা অন্তত দিয়েন না। জিরোর জায়গায় অন্তত যেন 1-2 লিখতে পারি নেক্সট এপিসোডে, সেই প্রত্যাশা করি। সবার প্রতি ভালোবাসা থাকলো, সবাই ভালো থাকবেন।